হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গতকাল হয়ে যাওয়া ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে 10টি প্রশ্নের বিস্তারিত তথ্য সম্পর্কিত কিছু কথা। এই সেটটিতে তোমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র নিয়ে ডিটেলস আলোচনা পর্ব দেখতে পাবে। রিসেন্ট বিভিন্ন এক্সামসের কোয়েশ্চেন্স প্যাটার্ন যদি দেখো তাহলে বুঝতে পারবে যত দিন যাচ্ছে কম্পিটিশন হাই হচ্ছে, তেমনই কোয়েশ্চেন্সের লেভেলও হার্ড হয়ে যাচ্ছে। তাই এখন যে কোনো এক্সাম ক্র্যাক করতে হলে তোমাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে যে কোনো টাইপের কোয়েশ্চেন্স হোক না কেন তোমরা বেসিক আইডিয়া দ্বারা অ্যান্সার করে আসতে পারবে। এবং যে কোনো ফর্ম ফিল আপ করার সঙ্গে তোমরা প্রিলিমস এবং মেন দুটোরই প্রিপারেশন নেওয়া শুরু করো। তার সাথে সাথে ম্যাথ রেগুলার প্র্যাকটিস করো, জিকে আর ইংলিশটা রেগুলার করো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখন প্রশ্ন বেশি আসতে দেখা যাচ্ছে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা প্রথম থেকেই কমপ্লিট করো। না হলে তোমরা এক্সামসে দেখতেই পাচ্ছ কিভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে, অত্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসছে। তাই তোমাদের এখন থেকেই সমস্ত প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। এই পর্বটি তোমরা কিছুদিন অন্তর অন্তর দেখতে পাবে। যত নতুনত্ব প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এই পর্বটিতে। এবং যে নতুন একটি আমি স্মার্ট কম্বাইন্ড প্র্যাকটিস ক্লাসের একটা সেশন শুরু করেছি, সেটা তোমরা রেগুলার ফলো করবে। সেখানে আমি তোমাদের সঙ্গে প্রতিদিন 50টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা শর্টেই হবে, বাট এই যে সেটটা, এখানে তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের উপর বেস করে সমস্ত কোয়েশ্চেন্স এবং রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা শুরু করছি। ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ বা প্রতিলিপিকরণ হয় ইন্টারফেজের কোন দশায়? দেখো, এই প্রশ্নটা গতকাল হয়ে যাওয়া ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন্স। কিভাবে তোমাদের জীবন বিজ্ঞান থেকে কোয়েশ্চেন্স আসছে দেখে নাও। এর অ্যান্সারটা কি হবে? G1 S দশায়, G2 দশায়, না GO দশায়? এটার অ্যান্সার হয়ে যাবে এস দশায়। এইটা যারা তোমরা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার ধরে ধরে না প্রিপারেশন নিয়েছো তারা অ্যান্সারটা করতেই পারবে না। তাই তোমরা এভাবে রিলেটেড কোয়েশ্চেন্স এবং অ্যানালাইসিস ভিডিওগুলো দেখতে থাকো। কোষ চক্রের দুটি দশা, সেটা হলো ইন্টারফেজ ও মাইটোটিক দশা। ইন্টারফেজ দশার তিনটি উপদশা আছে, G1 S এবং G2 দশা। মাইটোটিক দশা, তারপরে মাইটোটিক দশার দুটি পর্যায় আছে, সেগুলো হলো ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস। এই কোষ চক্রের যে দশাগুলো আছে সেগুলো ভালো করে তোমরা খেয়াল করো। এরপরে ক্যারিওকাইনোসিসের চারটি দশা, সেগুলো কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথমে কি দেখলাম? কোষ চক্রের দুটি দশা, ইন্টারফেজ, মাইটোটিক। ইন্টারফেজ দশার তিনটি দশা রয়েছে, G1 S G2। আর মাইটোটিক যে দশাটা দেখলাম সেটার ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস। কোষ বিভাজন বন্ধ হয়ে যায় বা কোষ বিভাজিত হতে পারে না কোন দশায়? সেটা হলো GO দশা, যে দশাটি নিষ্ক্রিয় দশা। ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচকের সংশ্লেষ ঘটে কোন দশায়? G1 দশায়, যেটা দীর্ঘস্থায়ী দশা। ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে যে ইন্টারফেজ দশায়। দেখো, এই কোশ্চেন্সটা এসে গিয়েছে গতকালে ডাব্লিউবিসিএস এক্সামে। এটা হয়ে যাবে এস দশায়। ডিএনএ সংশ্লেষ ও প্রোফেজ শুরুর মধ্যবর্তী দশা হলো G2 দশা। এটি হলো ক্ষণস্থায়ী দশা। পরের প্রশ্ন, কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনী। তাহলে জনন চ্যাপ্টার থেকে তোমরা যত প্রশ্ন আছে সব দেখে নেবে। আমি যখন চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের ক্লাস নিয়ে আসবো এই চ্যাপ্টারটির উপরে, তখন তোমাদের সমস্ত প্রশ্নগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দেব। এখন এই যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নাও। এটার অ্যান্সার হয়ে যাবে অঙ্গজ জনন। জনন দুই প্রকার, সেটা হলো অযৌন জনন আর যৌন জনন। অযৌন জননের একক রেণু, যেটা উদ্ভিদের দেহে দেখা যায়। যৌন জননের একক গ্যামেট, এটা দেখা যায় শুক্রাণু ও ডিম্বাণু। যৌন জননের একক। অঙ্গজ জনন
পাথরকুচি, কলা, গোলাপ, কচুরিপানা, আদা, আলু, কচু এইসব উদ্ভিদের দেহে দেখা যায়। যৌন জনন স্পাইরোগাইরা, মিউকর, ভলভক্স, প্যারামিসিয়াম, হাইড্রা এদের দেহে দেখা যায়। অযৌন জনন দেখা যায় অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা যেটা যেটা হয় বিভাজন পদ্ধতিতে। এই অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনার দেহে বিভাজন পদ্ধতিতে জন্ম সম্পন্ন হয়। ইস্টের দেহে কোরকোদগমে পদ্ধতিতে সম্পন্ন হয়। হাইড্রাতে ও কোরকোদগম পদ্ধতিতে হয়। স্পাইরোগাইরাতে পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। অঙ্গজ, অযৌন ও যৌন জনন এই তিনটি সম্পন্ন হয় হাইড্রার দেহে পুনরুৎপাদন পদ্ধতিতে। অপুংজনি দেখা যায় বোলতা মৌমাছির দেহে, প্রাণী হিসাবে এদের দেহে দেখা যায়। এবং যদি উদ্ভিদ বলে কোয়েশ্চেন্সে উদ্ভিদ থাকে, তখন হয়ে যাবে স্পাইরোগাইরা আর মিউকরের দেহে অপুংজনি দেখা যায়। তাহলে বুঝতে পারছো যে প্রশ্নটা এসছে তার রিলেটেড কি কি প্রশ্ন তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। পরের প্রশ্ন দেখো, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? তাহলে হরমোন রিলেটেড প্রশ্ন এসে গিয়েছে। জীবন বিজ্ঞানের যত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো অবশ্যই প্রশ্ন এসেছে। তাহলে তোমাদের সমস্ত চ্যাপ্টারই কমপ্লিট করে রাখতে হবে। অক্সিন, ডরমিন, সাইটোকাইনিন, জিববেরেলিন। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে জিববেরেলিন হরমোনটি। এবার দেখো অক্সিন হরমোন সম্পর্কিত কিছু তথ্য দেখে রাখো। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন হরমোন। এটি একটি নাইট্রোজেন ঘটিত হরমোন আর এর কাজ হলো উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এটি উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। এবার দেখো জিববেরেলিন হরমোনটা কি? বীজের সুপ্তাবস্থা দূরীকরণ দ্বারা অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিববেরেলিন হরমোন, যেটা এক্সামে এসে গিয়েছে। এটি একটি নাইট্রোজেন বিহীন হরমোন। সাইটোকাইনিন হরমোনটা কি? এটি একটি নাইট্রোজেন যুক্ত পিউরিন ঘটিত হরমোন। উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে এই সাইটোকাইনিন হরমোন। আখের থেকে চিনি উৎপাদন করে। গাছের থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর পর্যন্ত সবুজ রাখতে এই সাইটোকাইনিন হরমোন ব্যবহৃত হয় এবং উদ্ভিদের জরা রোধ করে এই সাইটোকাইনিন হরমোন। ডাবের জল, ভুট্টা, গমের শস্যে থাকা ফাইটো হরমোন হলো সাইটোকাইনিন হরমোন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি হলো, দেখো কোথা থেকে প্রশ্ন এসছে, দেখো পিটুইটারি থাইরয়েড। কোয়েশ্চেন্স এর মান কতটা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ। একটা প্রশ্নের ভিতরে দুটো করে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। এটা জিকের ক্ষেত্রেও হয়েছে, ইংলিশের ক্ষেত্রেও হয়েছে। তোমাদের প্রিপোজিশন থেকে প্রশ্ন এসে গিয়েছে, একসাথে 4টে করে প্রিপোজিশন তোমাদের জানতে চাওয়া হয়েছে। যদি তোমরা WBCS প্রশ্নপত্র দেখো তাহলে বুঝতে পারবে কোয়েশ্চেন্সের লেভেল কতটা হার্ড হয়েছে। আর এখন থেকে তোমরা প্রিলিমস এবং মেন্সের জন্য প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ শুধুমাত্র প্রিলিমস নিয়ে পড়ে থাকলে হবে না, মেন্সের জন্য এখন থেকে খাটতে হবে। কারণ প্রিলিমসে তোমাদের প্রশ্নগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে মেন্সের প্রশ্নপত্র প্রিলিমসে এসে যাচ্ছে। পিনিয়াল বডি ডিম্বাশয় এবং পিনিয়াল বডি থাইরয়েড। এটার উত্তর হয়ে যাবে পিনিয়াল বডি ও থাইরয়েড। মানুষের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি আর বৃহত্তম থাইরয়েড গ্রন্থি। মানুষের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি আর পিনিয়াল গ্রন্থি থাকে কোথায়? মানব মস্তিষ্কে। মানুষের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন বা T4। শরীরের আয়োডিনের অভাবে যে গ্রন্থির স্বাভাবিক কাজ ব্যাহত হয় সেটা হলো থাইরয়েড গ্রন্থি। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন হলো থাইরক্সিন এবং থাইরক্সিনকে কি হরমোন বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? দ্বীন-ই ইলাহি বাবর, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। এবার এই রিলেটেড কিছু প্রশ্ন দেখো। মনসবদারি প্রথা চালু করেন আকবর। 1575 সালে আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন। 1581 সালে আকবর দ্বীন-ই ইলাহি নামে ধর্মমত চালু করেন। 1563 সালে অমুসলমানদের থেকে জিজিয়া কর তুলে নেন।
দেখো এইসব যে পয়েন্টগুলো আমি দেখছি এগুলো তোমরা ভালো করে মার্ক করে রাখবে এবং বারবার তোমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আকবরের নবরত্নের নাম কি? আবুল ফজল, ফৈজি, টোডরমল, বীরবল, আব্দুর রহিম খান, তানসেন, রাজা মানসিং, মুল্লা দো পিয়াজো, ফকির আজিয়াউদ্দিন। এই নজনের নাম তোমরা যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে, যেমন আবুল ফজল, ফৈজি, টোডরমল, বীরবল, তানসেন, মানসিংহ। এই নামগুলো থেকে প্রশ্ন আসে। আকবরের শাসনকালে তুলসীদাস হিন্দি ভাষায় রামচরিতমানস রচনা করেন। এই কোশ্চেনটা তোমরা যদি ডিটেলস না পড়ে থাকো তাহলে কিন্তু প্রশ্নে কখন কিভাবে প্রশ্ন আসবে তোমরা বুঝতেই পারবে না, তখন অ্যান্সার করতে পারবে না। এটা জিজ্ঞেস করতে পারে রামচরিতমানস রচনা করেন, এটা জিজ্ঞেস করতে পারে, বা কার শাসনকালে এই রামচরিতমানস রচিত হয় সেটাও কোশ্চেন্সে জিজ্ঞেস করতে পারে। তাই পুরোটাই তোমাদের মুখস্থ রাখতে হবে। আকবরের আমলকে সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন? আলাউদ্দিন খলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক না মোহাম্মদ বিন তুগলক? দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম করেন আলাউদ্দিন খলজি। দাক্ষিণাত্য জয় করে প্রথম মুসলমান সেনাপতি মালিক কাফুর। দেখো প্রথম সুলতান বলেছিল বলে হয়েছিল আলাউদ্দিন খলজি, কিন্তু যদি বলা হয় প্রথম মুসলমান সেনাপতি তখন হয়ে যাবে মালিক কাফুর। কোয়েশ্চেনটা ভালো করে পড়ে তারপর অ্যান্সার করবে। আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সেনাপতি ছিলেন এই মালিক কাফুর। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি। জায়গির প্রথা তুলে দেন আলাউদ্দিন খলজি। বাজার মূল্য নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। প্রথম রেশন ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির পূর্ব নাম আলী গুরুসাম। আলাই দরওয়াজা চালু করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সভাপতি কে ছিলেন? আমির খসরু। তিনি হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছেন কে? সেটাও হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজি এই যে ব্যক্তিত্বটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। এই ব্যক্তি সম্পর্কিত কত প্রশ্ন তোমাদের এক্সামসে জিজ্ঞেস করার সম্ভাবনা থাকে, তাই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। পরের প্রশ্ন, কুমার সম্ভবম কার লেখা? বিষ্ণু শর্মা, দণ্ডিন, কালিদাস, সোমদেব। এটার উত্তর হয়ে যাবে কালিদাস। এই কালিদাস সম্পর্কিত প্রশ্ন প্রত্যেকটা এক্সামসেই আসে, তাই তোমরা এই প্রত্যেকটা নাম ভালো করে মুখস্থ করে নেবে। ঋতু সংহার, মেঘদূত, রঘুবংশম, কুমার সম্ভবম এইগুলো কাব্যের মধ্যে রয়েছে, সবই কালিদাসের। মালবিকাগ্নিমিত্র, বিক্রমবর্ষীয়, অভিজ্ঞান শকুন্তলম এই নাটকগুলিও কালিদাসের রচনা। বিষ্ণু শর্মার লেখা হচ্ছে পঞ্চরত্ন, দণ্ডিনের দশকুমার চরিত। পরের প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, জলন্ধর, কাশ্মীর না পাটলিপুত্র? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। এবার বিভিন্ন রাজার যে রাজধানী আছে সেগুলো এক করে দেখে নাও। শশাঙ্কের কর্ণসুবর্ণ, দ্বিতীয় পুলকেশীর বাদামি, পল্লবের কাঞ্চীপুরম, শিশুনাগ বৈশালী, লক্ষণ সেনের লক্ষণাবতী, মোহাম্মদ বিন তুগলকের দিল্লি, আর অশোক সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্র, বিক্রমাদিত্যের উজ্জয়িনী, শিবাজির রাজধানী রায়গড়, টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনম, হর্ষবর্ধনের কনৌজ, আকবরের ফতেপুর সিক্রি, বিম্বিসার অজাতশত্রুর রাজধানী রাজগৃহ, সিরাজদৌলার মুর্শিদাবাদ, পাল বংশের গৌড়। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব না দ্বিতীয় বাহাদুর শাহ? এইসব প্রশ্নগুলো তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। হিস্ট্রিটা মোটামুটি একটু ইজি টু মডারেট এসছে, বাট অন্যান্য প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো 70% একটু টাফই এসেছে। এটার অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। এবার বিভিন্ন রাজার এবার উপাধিগুলো দেখে নাও। অজাতশত্রুর কুনিক, অশোক দেবনাম প্রিয়, প্রিয়দর্শী, চণ্ডাশোক, আবুল ফজলের ভারতে ফ্রান্সিস বেকন, আলাউদ্দিন খলজির উপাধি দ্বিতীয় আলেকজান্ডার, আশুতোষ মুখার্জির বাংলার বাঘ, ঔরঙ্গজেব বলা হয় বাদশাহ গাজী, আলমগীর জিন্দাপীর, কনিষ্কের দ্বিতীয় অশোক, করমচাঁদ গান্ধীকে
জাতির জনক বলা হয়, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, কুতুবুদ্দিন আইবক, লাখবক্স খান, আব্দুল গফফর খান, সীমান্ত গান্ধী, গিয়াসউদ্দিন তুগলক, গাজী মালিক, গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু, চেঙ্গিস খান তেমুচিন, সেলিম জাহাঙ্গীর, সরোজিনী নাইডু প্রাচ্যের বুলবুল, শেরশাহ ফরিদ খাঁ, রামতনু পান্ডে তানসেন, মালাধর বসু গুণরাজ খাঁ, মহেশ দাস বীরবল, বিষ্ণুগুপ্ত চাণক্য বা কৌটিল্য, বিম্বিসার শ্রেণিক, বিন্দুসারকে বলা হয় অমিত্রঘাত, গঙ্গাইকোন চোল, এটাও এক্সামসে জিজ্ঞেস করেছে। দেখো এই উপাধি থেকে দুটো প্রশ্ন কিন্তু এসে গিয়েছে। এইটার অ্যান্সার হবে প্রথম রাজেন্দ্র চোল। দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, বহলুল খান লোদি, ইব্রাহিম লোদি না সিকান্দার লোদি? দিল্লির সুলতানি শেষ সুলতান ইব্রাহিম লোদি। এবার দিল্লির সুলতানি থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে, ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তিনি হলেন ইলতুৎমিশ। আর ভারতের সুলতানি সাম্রাজ্যের যদি জাস্ট প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করে তখন হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি পেয়েছিলেন ইলতুৎমিশ। দিল্লির সুলতানির একমাত্র মহিলা সুলতান ছিলেন রাজিয়া সুলতান। দরবেশ সুলতান বলা হয় নাসিরউদ্দিন মাহমুদকে। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম উলুগ খাঁ। 40 চক্রের উচ্ছেদ সাধন করেন গিয়াসউদ্দিন বলবন। দিল্লি সুলতানি শাসনকালে ভারতের সরকারি ভাষা ছিল ফার্সি। সুলতান মাহমুদকে একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। জ্বালামুখী মন্দির লুণ্ঠন করে ও বেকার সমস্যার সমাধানের জন্য কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেছিলেন ফিরোজ শাহ তুগলক। বাজার দর নিয়ন্ত্রণ ও জমি জরিপের ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেন ইলতুৎমিশ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ক্লাসগুলোতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং জিকের সমস্ত পার্টটাই কভার করার চেষ্টা করব। 10টা করে প্রশ্ন রাখবো এবং তার ডিটেলস আলোচনা তোমাদের সঙ্গে করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সবার প্রথমে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।